नमस्कार। शांति शांति। हर हर महादेव। आज के कथा बोलबो मन और चेतन এই দুটোর কি এক না আলাদা। মন আমাদের মাইন্ড যেটা সে সব মনের ভেতরে সব রয়েছে। মন জানে আমি কে, মন জানে আমাকে কি করতে হবে, মন কারুকে ভালো লাগাচ্ছে, মন কারুর বিরুদ্ধাচরণ করছে, খারাপ লাগছে। মনের আবার জ্বর অজর রয়েছে। আমি যদি ভাবি ভাবনাটা আমার যে আমি শিখছি, আমি পড়ছি, আমি জানছি, আমি শিখেছি, আমি যাচ্ছি, যে আমিও বলি কথাগুলো, এগুলো মনেরই কথা। এর সঙ্গে চেতনের সম্পর্ক কি না, চেতন তার কোনো বলা নেই, তার কোনো সেই হিসাবে তার কোনো আমরা মানুষের মন যেমন অ্যাক্টিভ, সবসময় মন ভাবছে, মন কিছু বলছে, মন পড়ে জানছে, দেখছে, দেখে ভাবনা আসছে। একটা জলধারাকে দেখে তার ভাবনা আসছে, একটা গাছকে দেখে তার ভাবনা আসছে, একটা ফুলকে দেখে তার ভাবনা আসছে। এ হচ্ছে মনের কাজ। আবার যে নেগেটিভিটি সেগুলোও মনের কাজ। আবার পজিটিভ যে বলি আমরা, পজিটিভ, সেটাও মনেরই কাজ। চেতন হচ্ছে সে ওইভাবে কোনো কাজ করছে না। চেতন দ্রষ্টা, চেতনই দেখছে। সেই চেতন হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি, যখন ঘুমোই আমরা, সেই ঘুমের সময় আমাদের কি হয়, ঠিক কখন আমরা ঘুমোই, দেখবেন আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমাদের হয়তো ঘুম আসছে না, বা ঘুম আসছে, আপনিও বুঝতে পারছেন আপনার ঘুম আসছে, কিন্তু ঠিক একদম ঠিক কোন পয়েন্টে আপনি ঘুমিয়ে পড়লেন ওইটা ধরা খুব মুশকিল। ঘুমিয়ে যখন আপনি পড়লেন, ডিপ স্লিপে গেলেন, তখন কিন্তু আপনার ইহজগতের সঙ্গে কোনো যোগাযোগ থাকলো না, কিন্তু আপনি রইলেন, ওটাই চেতন। আপনার শরীরটা না, আপনার ভেতরে যে রইল, যে আপনি রইলেন, শরীরটার মাধ্যম দিয়ে যে রইল, সেই চেতন। চেতন সবসময় জাগ্রত। আপনি ঘুমোচ্ছেন, আপনার মন ঘুমোচ্ছে, আপনার শরীর ঘুমোচ্ছে, আপনার ব্রেন ঘুমোচ্ছে, ব্রেনের ওপরেও চেতন জাগ্রত রয়েছে। কনসিয়াসনেস সে জেগে থাকছে, সে দ্রষ্টা, সে দেখছে।
সেইটাকে যদি মন দেখতে পায় তাহলে মানে মন আর দ্রষ্টা, মস্তিষ্ক আর দ্রষ্টা যদি এক হয়ে যায় তাহলে এই বডিটা ব্রহ্মের খোঁজ পেয়ে যাবে। তাহলে ব্রহ্মের খোঁজ কি করে পাওয়া যাবে? ব্রহ্ম কোথায়? ব্রহ্ম প্রত্যেকটা যে জীব, তার মধ্যেই ব্রহ্ম। অন্যান্য জীবরা কি করে? অন্যান্য জীবরা তাদের বিচার ক্ষমতা নেই, তাদের জিজ্ঞাসা নেই, তারা শুধুমাত্র পশু। তারা পশু, মানে আমরাও পশু। আমরা পশুর থেকে উপরে কেন না, আমাদের বিচার করার একটা যন্ত্র রয়েছে, তাই আমরা পশুর থেকে উপরে। এইবার আমরা একদম ব্রহ্মতে কখন পৌঁছবো না, ওই যে কনসিয়াসনেস, ওই যে চেতন, যে দ্রষ্টা, যে সব দেখছে, যার কোনো হাসি নেই, কান্না নেই, আনন্দ নেই, দুঃখ নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, ঘেন্না নেই, বিরক্তি নেই, রাগ নেই, দুঃখ নেই, কিছুই নেই যার, সেই নেইটাই আবার জাগ্রত। মজাদার না? সেই যে কিচ্ছু নেই, সে শুধুমাত্র দ্রষ্টা। এই দ্রষ্টা হচ্ছে চেতন, কনসিয়াসনেস। আর এই চেতন যদি আমাদের এই মস্তিষ্ক আর সেই চেতন নের যদি মিলন হয়ে যায় তাহলে কি হবে না, ব্রহ্ম প্রাপ্তি হবে। তখন নিজেকে চেনা, যেটা বারবার আমি বলি যে নিজের দিকে তাকানো, এটা মুখে যত বলা সহজ হচ্ছে, কাজে কিন্তু মোটেই সহজ না। এটা সত্যি কথা বলতে কারুদের কাছে খুব সোজা, কারুর কাছে এগুলো খুব সোজা, নিশ্চয়ই ঋষি মুনিদের কাছে এগুলো অবশ্যই সোজা। কিন্তু আমরা যারা সংসারে আবদ্ধ রয়েছি, সংসার বন্ধনে থাকতে কোথাও বাধ্য হয়ে গেছি, কেউ তো আমরা বাধ্যই হয়ে গেছি। আমার মতন অনেকে আছে যারা বাধ্য, যারা আমরা বেরিয়ে যেতে পারছি না। চেতনকে খুঁজতে গেলে যে একটা ভিড়, একটা আমার চারপাশে যে একটা ভিড়টা কোথায়? ভিড়টা তো এইখানে। সেই ভিড়টা ঠেলে আমাকে এগোতে হচ্ছে। আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার কিছুই নয়, আবার কিছুও আমার কিছুই নয়, সবই সে করাচ্ছে অবশ্যই, কিন্তু থাকাচ্ছেও সে কিন্তু একদম ছিটকে বার করে নিয়ে যেতে পারছে না আমাকে, কারণ না আমার কাজ আছে কিছু। আমার মতো আমি অনেকের কথা বলছি। তাহলে চেতনকে জাগ্রত করতে গেলে ব্রহ্মকে বোঝা যাবে। আর ব্রহ্ম কোথায় না, নিজেরই মধ্যে, শরীরটার মধ্যেই। আর নিজেকে যদি চিনে যাওয়া যায় তাহলে ভগবানকেও দেখা যাবে, আর সব কিছু চেনা, বোঝা, দেখাটা খুব সোজা হয়ে যাবে। তাই আমাদের চেতনকে জাগাতে গেলে আগে মনকে শান্ত করতে হবে, ধীর করতে হবে, স্থির করতে হবে, বুঝতে হবে জিনিসগুলো একটার পর একটা। এবার প্রত্যেকের গঠনগত বিচার ক্ষমতা আলাদা হতেই পারে, কিন্তু ধরুন আপনারা তো মানে এখন মানুষ তো প্রচুর কুকুর পোষে, কুকুরটা দিয়ে বোঝানো সুবিধা। ধরুন কুকুর তো কুকুররা মানুষের মতন বিচার করতে পারে না, বলতে পারে না, ভাষা মানে তার অভিব্যক্তি তার আছে, বাট ওর ব্যক্ততা নেই, প্রকাশ নেই, ভাষার প্রকাশ নেই।
তার ভাষার মানে কি বলবো, প্রকাশ নেই বলতে তার নেই। মানে যেমন মানুষ আমরা বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দিয়ে বিভিন্ন জিনিসকে, পার্টিকুলার একটা জিনিসকে আমরা না বুঝতে পারি। তো কুকুরের কাছে, সমস্ত কুকুরকে যদি আমি বলি, কুকুররা সবই সমান, কিন্তু তবু দেখবেন তার মধ্যেও কিছু কুকুর চট করে বুঝে যায়, কিছু কুকুর দেরিতে বোঝে, কিছু কুকুর খুব দুরন্ত টাইপের হয়, কিছু কুকুর হয় অটোমেটিক্যালি সে শান্ত, সে দুরন্ত না। তো পশুদের মধ্যে এরকম, সমস্ত পশুদের মধ্যেই এই চারিত্রিক গুণ দেখতে পাওয়া যায়। মানুষের মধ্যেও এই চারিত্রিক গুণ দেখতে পাওয়া যায়। মানুষ এই যে মানুষের এই চারিত্রিক গুণগুলোও বুঝতে হবে। ধরুন আমি বেশি কথা বলি, আপনি কম কথা বলেন, কিন্তু আমরা আবার এইদিকে আমাদের আলাদা হলেও আমরা অন্য কোনো একটা সুতোয় আমরা একইভাবে গাঁথা। অর্থাৎ এখানে যার স্বভাব ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, যার স্বভাব এক্সট্রোভার্ট, সে এক্সট্রোভার্ট অবস্থাতেই সে ওই রাস্তাতে পৌঁছতে পারবে না তা নয়, চেতনকে জাগাতে পারবে না তা নয়, যে ইন্ট্রোভার্ট হলেই একমাত্র চেতনকে জাগানো যাবে, আমি ভেতরে আমি কথা বলতে পারি না, নাও হতে পারে। ইন্ট্রোভার্ট মানে আবার আনস্মার্টও হতে পারে, আবার এটাও না এক্সট্রোভার্ট মানে আনস্মার্ট হবে না। বাচালরা তো স্মার্ট বলা যায় না, আনস্মার্টই ওয়ান টাইপ অফ। তো সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে চেতন কি, মন কি। মনের মধ্যে যে জড়তা থাকে, আড়ষ্টতা থাকে, মনের মধ্যে যে বন্ধন থাকে, মনের মধ্যে যে সমস্ত রিপুগুলো নিয়ে আমরা ভিড় করে আছে আমাদের, সেটা চেতনে নেই। তাহলে মন আলাদা, চেতন আলাদা। কিন্তু ওই মনকে স্থির করে আমি চেতনে আমার কনসাসনেসে যদি যেতে পারি, তাহলেই আমি ব্রহ্ম দেখতে পাবো, আমি নিজেকে দেখতে পাবো, চিনবো, জানবো, এবং আমি ঈশ্বর বা গড বা যাই বলুন কি, সেটাও আমি বুঝতে পারবো, আমি জানতে পারবো। তাহলে এবার আমাকে শিখতে হবে, কি করতে হবে না, আমাকে ফোকাস থাকতে হবে, আমাকে অ্যাটেন্টিভ হতে হবে নিজের প্রতি, অন্য কারুর প্রতি বা অন্য কোনো মানুষ বা সে আমাকে করুক, অ্যাটেনশন দিক, এরকম না। নিজের প্রতি খুব অ্যাটেন্টিভ হতে হবে, নিজের প্রতি খুব ফোকাস থাকতে হবে। ফোকাস থাকলেই চেতনকে ছুঁতে পারার একটা রাস্তা পাওয়া যাবে। স্থির করতে হবে মনকে। আর আবার বলবো, এই সমস্ত কিছু করতে গেলে ইগো ছাড়তে হবে। আমি ইগোর কথা প্রত্যেক ভিডিওতে বলছি। কেন বলছি আপনারা একদিন না একদিন বুঝতে পারবেন, যারা এই ধারা, এই আধ্যাত্মিকতা, এই রিয়ালিটিতে যারা চান এটা দিয়ে বেরোতে, কিন্তু সঠিক পথটা বাঁচতে হবে। সঠিক পথ মিন্স আমি ভেবে নিলাম, আমার মনকে ওই বন্ধনের মধ্যে রেখেই আমি ভাবছি আমি হয়ে গেছি, আমি ভাবছি যে না আমি তো পেয়ে গেছিলাম, আমি তো খুব ধ্যান করি, আমি তো খুব এই করি। ইভেন আমি ইনক্লুডিং মি, আমি এটা বলছি, আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমাকেও ভাবতে হবে আমি যে বলছি আমি পথে যাচ্ছি, সেই পথটা যেতে যেতে একটু সতর্ক থাকতে হবে যে আমি ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছি না ট্র্যাকেই রয়েছি। বাস এইটাই সতর্ক থাকতে হবে। আমি কখনো বলে দিতে পারি না হ্যাঁ আমি জেনে গেছি, আমি বুঝে গেছি, আমি এটা করেছি, আমি এটা জানি। যে মুহূর্তে আমি বলছি আমি এটা জানি, যে মুহূর্তে আমি বলছি
আমি এটা পারি, আমি এটা করেছিলাম। আর রিয়েলিটি বা আধ্যাত্মিকতার পথ কখনো এরকম হয় না যে ধরুন আজকে আমি যে বলছি যে হ্যাঁ আমি একটু একটু করে, খুব সামান্য একটু মানে সেটা যে কতটা সামান্য আমি কি বলবো, কিন্তু ওই দেখাটাও আমি দেখতে চেষ্টা করছি। আমি বলছি না আমি পেরে গেছি, আমি বলছি আমি চেষ্টা করছি ওই পথটাকে দেখতে, ওই পথে যেতে। কিন্তু এমন নয় যে আজ থেকে 5 বছর পর আমি আবার নর্মাল হয়ে গেলাম, ও একদম লুপে পড়ে গেলাম, দিয়ে তারপরে আমি আবার ধরুন ধরুন আপনারা কেউ আমাকে বললেন জানেন আমি যেতে পেরেছি, আমি ব্রহ্মকে চিনেছি বা আমি দেখেছি বা যাই হোক, ওইটা না বললেও অন্য কোনো, আপনাকেই হয়তো এরকম দেখছি যে ভিডিও করছেন, আপনি একটা স্বাভাবিক না, আপনার ভেতরে একটা চেতন জেগেছে, সেই চেতনকে আপনি চেতন জাগলে যে কেউ, আজকে দেখুন না আপনি ঋষিমুনিদের কথা ভাবুন, তাদের চেতন জেগেছিল, বিবেকানন্দের কথা ভাবুন, রামকৃষ্ণের কথা ভাবুন, মহর্ষিদের কথা ভাবুন। আমি নাম ভুলে যাই সত্যি কথা বলতে, আমি দেখি এত ইয়ে করি এত, কিন্তু আমি এত হয়েছে নামটা খুব ভুলে যাই। কৃষ্ণমূর্তিজি আছেন, আমাদের সর্বপ্রিয়ানন্দজি আছেন, এই যে এদের যে চেতন জেগেছে, এরা দেখবেন ওইভাবে কখনোই বলবে না আমি জানি আমি পারি, ওনারা শুধু তথ্যগুলো দিয়ে যান, কিভাবে তুমি করবে, কিভাবে এটা করবে, কিভাবে ওটা করবে, এটা এই তথ্যগুলো দেন। আমি ওনাদের কেন দেখি জানেন? আমি কেন দেখি এই জন্য বলছি যে আমি এটা কাউকে বোঝাতে পারবো না যে কারুর মধ্যে এটা হয় যে জিনিসটা ধরুন একটা হঠাৎ করে কিছু মনে হয়ে এটা হলো যে আমিও একবার করে দেখব এটা হয় কি না, এরকম একটা ব্যাপার থেকে সে উঠলো, বা দেখি তো এটা কি, সে একটা কোনো একটা জিজ্ঞাসার মাথায় নক করলো, সে বললে দেখি তো এটা কি, এই দেখতে 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 দেখতে, বা কারোর ফিলোসফিক্যাল মাইন্ডই যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা হলে ওটা কেন হয়, ওটা হলে ওটা কেন হয়, দেখি খুঁজি 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 করতে করতে সবাই কোনো না কোনো একটা পথ ধরে নিচ্ছে, দিয়ে ওই পথে চলছে। কিন্তু আমার মতন, আমার মনে হয়, আমি সত্যি কথা বলতে আমি দেখিনি, আমি শুনিনি, আমি জানি না, মানে ইদানিংকালে শুনিনি, আগেকার দিনের মহারিষিদের কথা আমি বলছি না, বা বিবেকানন্দের কথাটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি। বিবেকানন্দর খুব ছোটোবেলায়, আপনারা জানেন সবাই পড়েছেন, বিবেকানন্দ খুব ছোটোবেলাতেই ধ্যান খেলতেন। ওনার খেলাটাই ছিল ধ্যান খেলা। ওনাকে হঠাৎ জাগলো বা কিছু পড়ে বা কিছু দেখে বা কিছু ইয়ে করে আসতে হয়নি, ওর ভেতর থেকেই এসে গেছে। যাই ছোট্টবেলায় যখন ছেলেরা দুরন্ত করে ওরই বন্ধুরা খেলছেন, তখন উনি কী করছে, চল ধ্যান খেলি, আর একটা লিডারশিপনেস, যে ও হচ্ছে লিডার আর বাকি বন্ধুরা সব তার পার্শ্ব মানে ইয়ে আর কি, বন্ধু আর কি, সহচর আর কি। আর উনি একটা লিডার টাইপ, এটা আজকে খেলবো, আজ ওটা খেলবো, আজ ধ্যান খেলবো, আজ অমুক করবো, এই যে লিডারশিপটা ওনার ছোট থেকেই রয়েছে। আর ওনার মধ্যে এসে গেছে ব্যাপারটা, কোন ব্যাপারটা না, ওই যে ঐশ্বরিক যে একটা ব্রহ্মকে চেনার যে একটা রাস্তা, সেটা আপনি এসে গেছে। আমি বিবেকানন্দের সঙ্গে অবশ্যই নিজের তুলনা করছি না, কিন্তু এটা আমি শিওর, আমি জানি যে আমার মধ্যেও আপনিই এসছে। আমি কোথাও আজকাল আমি ভিডিওর হয়েছে বলে আমি কিছু ভিডিও দেখছি, আজকাল দেখছি এগুলো, আজকাল আর দেখতে দেখতে কি হয়েছে না, এই যে মিলে যাচ্ছে আমার মেন্টালিটির সঙ্গে আরেকজনের মেন্টালিটি, কোনো মহারাজ হোক, কোনো মহারাজ বা সন্ন্যাসী হোক, মহারাজ হোক, যারাই হোক, যারা এইসব দিকে বলছেন, সদ্গুরুজি আছেন, সর্বপ্রিয়ানন্দজি আছেন, আরও অনেক নাম আছে, আমার এই সময় মনে পড়ে না, সন্দীপ মাহেশ্বরীজি আছেন। তো প্রথম আমি সন্দীপ মাহেশ্বরীজির
ভিডিও দেখেছিলাম, এবং তখন একটা দেখে এত ভালো লাগে, আরে এ তো আমি বলি, আরে এ তো আমার কথা, আরে এ তো আমার কথা, মানে দেখছি আর ভাবছি এ তো আমার কথা, এ তো আমার কথা। আর কিন্তু ওই যে একটা আনন্দ হয় না, মিলে গেছে একজন উচ্চ পর্যায়ের মানুষ, তার থেকে আমি তার পায়ের নখে যোগ্যিনই হয়ে তার সঙ্গে আমার মেন্টালিটি মিলে যাচ্ছে, তখন আমি তো অতটা কিছু বুঝি না যে মিলবেই। এটা যদি তুমি ঠিক পথে থাকো তাহলে তোমার আর যে যত লোক আছে সবার কথাই এক হবে। ওই জন্য কালকের ভিডিওতে বলেছিলাম যে ফুটপাতে যে লোকটি শুয়ে আছে তারও যে জীবনের মূল্যবোধ সম্পর্কে তার যেটুকুনি জ্ঞান হয়েছে, হয়তো তার সেই ভাষা নেই, তার এই যে মূল্যবোধ হয়তো সেই হিসাবে তিনি জানেন না, কিন্তু তিনি যে কথাগুলো বলবেন সেগুলো মর্মস্পর্শী হয়ে যাবে ব্রহ্মের চেতনার জন্য, চেতনাকে জানার জন্য। এইটাই আমার কথা, যে এটাই আমি বলতে চাই। সেই জন্য যখন দেখেছি আরে আমার মিলে যাচ্ছে, আবার তারপরে অন্যদের ভিডিও এসে গেছে, কেন অ্যালগোরিদম সন্দীপ মাহেশ্বরী যখনই দেখতে শুরু করেছি, তারপর আমি বোধহয় 2018 থেকে, সম্ভবত 2018 থেকে আমি সন্দীপ মাহেশ্বরী ফার্স্ট আধ্যাত্মিক লাইফের ভিডিও সন্দীপ মাহেশ্বরী ভিডিও হিসাবে আমি দেখি, প্রথম আমার কাছে আসে। তারপর তো আমার ছেলেও এই নিয়ে কালচার করতো, বড় ছেলে কালচার করতো, সেও সদ্গুরুজির ভিডিও আমাকে প্রথম দেখায়, দেখো এই নিয়ে এই বলছেন, কৃষ্ণমূর্তিজির ভিডিও দেখায় যে দেখো নিয়ে এই বলছেন। তো তখনও বেশ ছোট, তো আমাকে দেখাতো, আমি তারপরে ওর একটা লিঙ্ক পাঠিয়ে দিল, তারপরে আমি লিঙ্কগুলোকে খুলে দেখছি, এবং যখন দেখছি তখন আরে এটা তো আমারই কথা, এইটাই তো আমি ওদের বলি, মানে আমার ছেলেদের আমি এইভাবেই তো বলি, এইভাবেই তো করাই, এইভাবেই তো রাস্তা দেখাচ্ছি, বা এই তো আমার চিন্তা ভাবনা, এটাই তো রিলেট করতে পেরে গেছি খুব। তারপরে আস্তে 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 যখন ভেতরে আস্তে আস্তে ঢুকেছি, আমি খুব ভালোভাবে ঢুকে যেতে পারতাম যদি আমি এই সাংসারিক বন্ধন থেকে বেরোতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয় আমার পক্ষে, যতক্ষণ না ব্রহ্মাণ্ড আমাকে সে রাস্তা করে দেবে। আমার এখনো অনেক মানে কি বলবো কাজ বাকি এইখানেই, সাংসারিক জীবনেই হয়তো আমার কিছু কাজ বাকি, সেটা আমি বুঝতে পারছি এখন। কিছু আধো অধুরা কাজ থেকে গেছে, সেইগুলো কোথাও একটা পূর্ণ হবে। সেই কাজগুলো কিন্তু ওরকম না কি যে আমি দুধটা একটুখানি গরম করে নামিয়ে রেখে দিলাম, ওটা আধো অধুরা কাজ। বাট আমার যে কাজগুলো আমি বলছি, যেগুলো ঠিক এক্সপ্লেন করতে পারবো না, ওই কাজগুলো ওরকম যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা স্টেপ এগোতে পারবো না। আমার এটা উপলব্ধি, হতে পারি আমি ভুল, আমার ক্ষেত্র থেকে হতে পারি আমি ভুল, কিন্তু আমি নিজে বুঝতে পারছি। আর একটা যেটা বলছিলাম যে আমি দেখেছি আমার জন্য, সত্যি কথা বলতে আমি এটা বলছি, তার কারণটাও আমি বলছি, কেন বলছি এই কথাটা, যে আমার কখনো যে বই পড়বো ওই পড়বো এরকম কিছু হয়নি, আমার একদম নিজের থেকে এসছে, একদম নিজের। এবং আমি তখন থেকে, মানে তখন না, যখন থেকে আমি প্রচণ্ড লাইফে ধাক্কা খাই, প্রচণ্ড ধাক্কা, মানে আমি যে ধাক্কার এক্সপ্লেন করা যাবে না, যে ধাক্কা আমি জানি কেউ খায়নি, এবং সারা পৃথিবী জুড়ে যদি আরও 5 জন বা আরও আমাকে নিয়ে 5 জন, মানে আরও 4 জন যদি থাকে সারা পৃথিবীতে, আমি এইরকম ধাক্কা যেরকম ধাক্কা আমি খেয়েছি। কারণ দেখুন, আমি এখানে ফর এক্সাম্পল, আমি জানি না আগেরটা কি বলছিলাম, ভুলে গেলাম নাকি। ফর এক্সাম্পল আপনারা বলবেন যে হ্যাঁ নিজেরটা সবাই বলে, এখানে নিজের, আমি অনেকের কষ্ট দেখি, অনেকের দুঃখ দেখি, অনেকের সমস্যা দেখি। আমি দেখেছি যে যত বড় সমস্যাতেই পড়ুক তার সাইডে একটা লোকবল অন্তত রয়েছে। ধরুন আপনি অর্থনৈতিক সমস্যায় পড়েছেন, কোনো কারণে আপনি অর্থনৈতিক সমস্যায় পড়েছেন, কিন্তু আপনার চারপাশে লোকবল রয়েছে, অর্থাৎ হয় শ্বশুরবাড়ি, নয় বাপের বাড়ি, নয়
সে ছেলে মেয়ে দুই উভয় ক্ষেত্রেই আমি বলছি, হয় দাদা নয় দিদি নয় কাকা নয় মামা নয় দাদার বন্ধু কাকার বন্ধু বরের বন্ধু বর বা আরও কেউ স্ত্রী স্ত্রীর বন্ধু, স্ত্রী মারা গেছে হয়তো স্ত্রীর বন্ধু বা বাবার বন্ধু, কেউ না কেউ কোথাও না কোথাও থেকেও দাঁড়িয়ে যাচ্ছে আপনার পাশে, এটা আপনি লক্ষ্য করবেন। আর আমি যদি বলি, আমি বারবার বলছি, আমার যদি ভুল হয়, আমার কল্পনা বলছি কেন, আমার যে বলার যে ইয়েটা সেটা যদি ভুল হয় কোথাও, আপনারা আমাকে বলবেন, আমি নিশ্চয়ই তাহলে সেটা দেখব। বা আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই আমি বলবো যে ভাই আমার ভুল হয়ে গেছে, এটাও আমি বলবো, যদি এই ক্ষেত্রে সেরকম কিছু বলার নেই। তো আমি ওটাই বলতে চাইছি, আমার এসছে নিজের থেকে, যার জন্য কেউ যদি আমাকে একজন বলেছে আর কি, এই জন্যই এই কথাটা বললাম যে কেন আসছে এই কথাটা। আমাকে একজন বললেন যে আমি যে মেডিটেশন করি বা আমি যে মেডিটেশন করাই বা আমি যে যাই হোক এগুলো করছি, এইগুলো কোন পদ্ধতিতে করছি, কোন কি সে করছি, আগে আমি এই কাজগুলো করছি কিনা, আমি অনুলোম বিলোম করছি কিনা, আমি তাই করছি কিনা। এবার সত্যি বলতে আমি কাউকে বোঝাতে পারবো না যে আমি আমার মতন করছি না, আমি করছি তার আদেশ অনুযায়ী, সে আমাকে দিয়ে যেভাবে করিয়েছে। এবার আমার লাইফে যা ঘটেছে আপনার লাইফে তা ঘটেইনি, সেজন্য আপনার কল্পনারও বাইরে। যেমন আমার ধাক্কাটা কারুর কল্পনার বাইরে, যে কি ধাক্কা পেতে পারে সেটা আপনার কল্পনারও বাইরে। আমি বারবার বলছি, ফাইন্যান্সিয়াল সিভিয়ার ক্রাইসিস, লোকবল যেটাকে বলে, ম্যান পাওয়ার সিভিয়ার ক্রাইসিস কেউ নেই। আমি আর আমার তখন ছেলে দুটো খুব ছোট, আর কেউ আমার কথা শুনতে সাহায্য করতে আসছে না। আসছে তখনই যখন মহাদেব কাউকে পাঠাচ্ছে, কারণ আমার মৃত্যু নেই, তাহলে মরেই যেতাম। আমাদের মৃত্যু নেই, আমাদের ওই তিনজনের মৃত্যু নেই তখন। এখন আছে কিনা আমি জানি না, কিন্তু তখন নেই। তো বলার বক্তব্যটা হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই তুমি কি করে শেখাও, আমি কি করে শেখাই বা কি করে আমি নিজে করি, সেটা আমি বলতে পারবো না। সে যেভাবে করায়, আমি তো বারবার বলছি যে তার মানে কি, আমি বুঝতে পারছি আপনি আমার কথাটাই বুঝতে পারছেন না, যে আমি সারেন্ডার করে দিয়েছি। সারেন্ডার SURRENDER, সারেন্ডার মানে হচ্ছে আমি কিচ্ছু করছি না। আমি কিভাবে বোঝাবো যে আমি কখন ঘুম থেকে উঠে আমি আদৌ কি ব্রাশ করে ফ্রেশ হব নাকি অন্য কোনো কাজে ঢুকে যাব। এরকমও হয়েছে অনেক সময়, ব্রাশ না করে অন্য কোনো কাজে ঢুকে গেছে, হঠাৎ মনে হচ্ছে এগুলো করছি কেন। তারপরে দেখা গেলো কেউ এসছিল, তাই জন্য আমি ঘরদোর গুছিয়েছিলাম, কেউ আসলো। এরকমও হয়েছে আমি খুব যে খাবার ইচ্ছা তা না, আমি মাংস টাংস কিনে রেখেছি আর কি, এমনি রাঁধবো, রেঁধে আস্তে আস্তে খাওয়া হবে, এরকম কিনে রেখেছি। কিছু লোক চলে এলো, কেউ গেস্ট এলেন আর কি। আমি তখন ভাবছি হায় রে, আমি তো কেন কিনেছিলাম আমি জানি না, গেস্ট চলে এলো, বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া বেশ কিছু হলো। আমি তখন অবাক হয়ে গেলাম, আরে আমি তো জানি না যে আমি কেউ আসবে বা কিছু, আমি কারোর জন্য ওরা ভাবছে ওরা আসবে বলে বোধহয় আমি কিনে রেখেছি, ওরা ভাবছে ওরা আসবে বলে বোধহয় আমি এত রান্না করেছি। এইটাই আমি বোঝাতে পারি না, যে সারেন্ডার যদি তুমি করে দাও, তুমি কি করছো তুমি পার্সনটা জানতে পারে না। সে তোমাকে দিয়ে ওই কাঠপুতুলের মতন, তোমাকে দিয়ে বলছে করাও তুমি করছো, বলছে বলাও বলছো। ইভেন তুমি যদি কাউকে কি বলবো, এখানে ধরো তোমার রাগারাগি হচ্ছে কারোর সঙ্গে, ও কিন্তু আগের থেকে তোমাকে বলবে যে সাবধান, এ তোমাকে এইরকম ব্যবহার করতে পারে, একটু সাবধান হও। এটা কিন্তু বারবার নক করে সে, এ কিন্তু এরকম ব্যবহার করবে, খুব সাবধান হও, এ কিন্তু এই করবে।
বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। সর্বসময় সে বলছে, ধরুন কিছু লিখছি, কিছু পোস্ট করছি, এই যে বলছি, আমি কি বলছি, আমি ভিডিওগুলো যখন শুনে আমি বাবা এই কথাটা আমি বললাম। আমি যখন লিখছি আমি ভাবছি বাবা এইটা লেখাটা এলো, যেটাই আমি আমার নিজের অবেদ্যম গল্পে লিখেছি, যে আমি কি লিখছি আমি নিজেই জানি, আমি অবেদ্যম গল্পেও এটা লিখেছি, ইউজ করেছি এই লাইনটা, কারণ সত্যি আমি জানি না আমি কি লিখছি। এইবার আপনি যদি সেই জায়গাটায় না পৌঁছান, আমার বলার উদ্দেশ্য হলো আপনি যদি সেই জায়গাটা না পৌঁছান, আপনি যদি হোল সারেন্ডার না করেছেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে। আমি বারবার আমার জীবনের উদাহরণ দিয়ে বলছি, কারণ আমার জীবনটা তো একটা খুব সুন্দর একটা নকশা, খুব সুন্দর একটা শেখার নিদর্শন। আমি নিজেই শিখছি সেই জীবন থেকে, যে এটা কেন ঘটলো, ও কেন এরকম করলো, ও কেন এই, আমি কেন এটা বলেছিলাম, আমি কেন ওটা করিনি, আমি কেন ওটা দেখিনি, আমি কেন ওটা বলিনি, আমি তখন যদি বলে দিতাম, আমি তখন যদি করে নিতাম, আমি তখন যদি তখন আমার এইভাবে করা উচিত ছিল, তখন আমার সেইভাবে করা উচিত ছিল। এই যে দেখা, আর একটা কি এর সঙ্গে হচ্ছে টোটালি অনেস্ট, টোটালি একটা বাৎসল্যপূর্ণ ব্যবহার আপনার মধ্যে থাকবে। আমাকে গুটিয়ে নিতে হয় সমাজের জন্য, যে এই কথাটা সমাজ মানবে না, তাই আমাকে গুটিয়ে নিতে হয়েছে। আমাকে রিসেন্ট এই কথা বলা হয়েছে যে হ্যাঁ কি করা যাবে, সমাজ একটু সাবধান, সমাজ তোমার সরলতা সমাজ বুঝবে না। এই আমাকে একটু আজকে একটু তরকারি দাও না, ভাল লাগছে, তুমি একটু যাই হোক যা করেছো একটু রান্না করে দাও না আমাকে, এই সরলতা বুঝবে না। ও অন্যজনকে বলবে ও আমার থেকে চেয়ে খায়। হয়েছে আমার সঙ্গে এই ঘটনা, আমি সরলভাবে চেয়েছি, লোকে মুখে বলবে এই চেয়ে নেবে, এই তোমার কিছু লাগলে বলবে, কিন্তু আমি যখন ওটা লোককে বলি না যে যা কিছু দরকার আমাকে বলবেন, আমি জানি না, আমি বলে দিয়েছি আমি জানি না আমি পারবো কি না, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব যদি কোনো কাজে আসতে পারি, আর আমি ওটা জেনুইন করব, আমি করব তো আমি করব, আর আমি করব না তো আমি করব না। তো সেই জন্য কোনো মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে, কোনো মানুষের সঙ্গে ভালোবাসা হচ্ছে, কোনো মানুষের সঙ্গে কাউকে খুব ভালো লেগে যাচ্ছে, দিয়ে আবার জিজ্ঞেস করছে আরে একে এত ভালো লাগছে কেন, এতে একে হঠাৎ এত ভালো লাগছে, অমুকের গানটা ভালো লাগে না, এর গানটা ভালো লাগছে, ওর মিউজিকটা ভালো লাগে না, তো তার মিউজিকটা কেন এত ভালো লাগছে, কেন ভালো লাগছে সেটাও আমি জানতে চাইছি, কেন ভালো লাগছে হঠাৎ, মানে যে ধরুন একটা মিউজিক যেহেতু খুব ভালোবাসার, আর এখানে মিউজিক নিয়ে আমি পরে আসছি একটা কথায়, তো মিউজিক যেহেতু খুব ভালো লাগার গান আর কি, তো সেখানে হয়তো দেখছি কোথাও গানের যে কথা, আমার আবার কথার ওপর আমি খুব আমার খুব কি বলে ওটাকে রিলেট করতে পারি, কথা, গানের কথা, এবার গানের কথাটা দেখছি না একদমই ভালো না, তাও আমার মনে হচ্ছে কি ভালো, আমি বলছি আরে এটা কেন হচ্ছে আমার, এটাও আমি জিজ্ঞেস করছি যে এটা কেন হচ্ছে, গানের কথা তো সত্যি, আমি যেহেতু লেখালেখি করি, একটা মানে কি বলবো, গদ্য কবিতারও একটা ছন্দ থাকে, গদ্য কবিতা, আপনি গদ্য কবিতা লিখছেন কিন্তু তারও একটা ছন্দ থাকে, তারও একটা ছন্দ থাকে। তো আবার এই যে আমি কথা বলছি, আমি যদি বিরক্ত হই, আমি যদি কাউকে ঘেন্না করি, সেই ঘেন্না আমার করা উচিত নয়, এটা তো গানের ভাষা নয়, কিন্তু কোনো গান শুনছি এরকম ভাষায়, হয়তো মিউজিকটার জন্য বা তার ছবিটার জন্য আমার খুব ভালো লেগে যাচ্ছে, সেটা আমি দেখছি আর কি। তো সেই জন্য বলছি যে কার সঙ্গে ঝগড়া হলো, কাউকে ভালো লেগে গেল, কোনো গান খুব বেশি ভালো লাগলো, হয়তো অতটা ভালোই না, বা হয়তো কোনো গান খুব ভালো আমার ভালোই লাগছে না, আমি তো অর্ধেক গানে লিখি যে ভাব নেই, ভাব রবীন্দ্রসঙ্গীতে বিশেষ করে, কারণ রবীন্দ্রসঙ্গীতটাই কঠিন, বাকি অন্য কোনো গান গাওয়া খুব সোজা।
লোকে ভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া বোধহয় খুব সোজা। না, রবীন্দ্রসঙ্গীত কঠিন, কারণ তার পুরো অনুসরণ করে করা। আর আধুনিক গান তুমি যেমন খুশি তেমন কর, আধুনিক তো রবীন্দ্রসঙ্গীতে, রবীন্দ্রনাথ তো আধুনিক সেটা নয়, মানে আধুনিক বলতে আমি অন্য ধরনের, অন্য জনারের যে গানগুলো রয়েছে সেইগুলোর কথা। যেমন বসে আছি পথ হচ্ছে, ফাগুনেরও গান এই কথাটা বলছি, এই রকম ধরনের গানগুলো। তো ওগো বৃষ্টি তুমি চোখের পাতা ছুঁয়ো না, এগুলো এই ধরনের গানগুলোর কথা বলছি। তো আমার মানে যেটা হচ্ছে যে আমাকে গানের ভাষা খুব টানে। সেখানে হয়তো একজনের গানের ভাষাই নেই, আমার খুব ভালো লেগে যাচ্ছে, তখন আমি প্রশ্ন করছি এখানে ভালো লাগছে কেন। প্রশ্ন করে আমি কিছু না কিছু হয় উত্তর পাচ্ছি বা পাচ্ছি না, বা আজকে পাচ্ছি না কাল পাবো। তো আমার এটা হচ্ছে যে আমি যেভাবে করছি মেডিটেশন, এবার মেডিটেশনে আবার ফিরে যাই। মেডিটেশন হচ্ছে যে, মেডিটেশন মানে যে একদম ওম বলে একবারে ধ্যান শুরু করে দেবো, ওটাই মেডিটেশন নয়, ওটাই নয়। আমি এটা কথাটা এটাই বলছি, কিন্তু ওটাই নয়, ওটাও একটা পার্ট, বাট এটাই নয় মেডিটেশন। আমি আঁকছি, আমি যখন আঁকছি, আমি যাই আঁকি, আমি আঁকছি, আমি আঁকতে আঁকতে এত ডুবে গেছি যে আমার চারিদিকে ঢাকঢোল বেজে যাচ্ছে, না কোথাও আগুন ধরে গেছে, না কেউ কিছু হয়ে গেল, মরা কান্না কাঁদছে, আমি জানি না, আমি এত ডুবে গেছি, আমি ওটার মধ্যেই ডুবে আছি। এইটা মেডিটেশন। আমি রান্না করছি, একটা পদ রাঁধছি, ওতে কি কি লাগবে, ইনগ্রেডিয়েন্টস কি কি, কেমন করে সেটা কাটতে হবে, কেমন প্রত্যেকটা কাটিং তো আলাদা হয়, শুক্তোর কাটিং আলাদা, আলু পোস্তর কাটিং আলাদা, মাছের ঝোলের কাটিং আলাদা, চচ্চড়ির কাটিং আলাদা। তো এই কাটিং থেকে শুরু করে ধোয়া ধুই কাটিং, রান্না কিন্তু একটা খুব বড় যজ্ঞ। রান্না সবাই পারে না, সবার দ্বারা রান্না মিন্স পুরো হোল রান্না। আমি বলছি কি হবে নিজে চিন্তা করা, কম্বিনেশন তার থাকা রাখা, সেগুলো ধোয়া বার করা, ধোয়া ধুই করে একদম রেডি করা, কাটিং কুটিং মশলা তৈরি করা, এবং তারপরে সেই সুন্দর করে তাকে রাঁধা। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা যদি মেডিটেশন না হবে, মানে এর মধ্যে যদি গভীরতা না থাকে, এর মধ্যে যদি সেই আন্তরিকতা না থাকে, এর মধ্যে যদি একাগ্রতা না থাকে, তাহলে রান্না ভালো হয় না। একদিন ভালো হতে পারে, একদিন চবড় চবড় করে এটা ওটা দিয়ে কোনো রকমে করে দিলাম, একদিন খুব ভালো হয়ে গেল, কিন্তু দিনের পর দিন আপনার একদিনও রান্না খারাপ হবে না। একদিন দুই দিন বাদ দিই, আমি একদিনও বলতে এরকম বলছি না, মানে ম্যাক্সিমাম দিনই আপনার রান্না খারাপ হবে না। কোথায় না, আপনি একাগ্রতা আনছেন রান্নায়। তাই মেডিটেশন ওরকম না যে শুধু এমনি করে ধ্যান করলেই মেডিটেশন হয়। তাহলে যিনি বলেছেন, আমার মনে হয়েছে তার কাছে তিনি ঠিক হতে পারেন, সেটা তার জীবন, তার ব্যাপার, তিনি বুঝবেন। যেহেতু তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, সেহেতু আমার উত্তর হচ্ছে মেডিটেশন ওটাই না। মেডিটেশন হচ্ছে তুমি যা ফোকাসড, তুমি রান্না করো, তুমি সাঁতার কাটো, তুমি সাঁতার কাটো বলতেই মনে পড়লো সাঁতারে আর যাওয়াই হচ্ছে না, যাই হোক, তুমি রান্না করো, তুমি সাঁতার কাটো, তুমি কি বলে, সাঁতার কাটার সময় কি একাগ্র চিত্তে থাকতে হয়, কি যে না কোথাও যেন খিঁচ লেগে, শুধু খিঁচ লাগাই নয়, অনেক সময় খিঁচ লেগে যায়, খিঁচ লাগাই বলবো না, এই যে হাত অনেক সময় কি হয়, ডোবার সময় হয়তো ওই ধারে আর কি হাত লেগে গেল, বা পাটা হঠাৎ দাঁড়াতে গিয়ে পিছলে গেল, হয়তো দম এসছে, দাঁড়াবো পাটা পিছলে গেল, এগুলো খুব খেয়াল রাখতে হয়। তাহলে সাঁতারেও একাগ্রতা দরকার, রান্নাতেও একাগ্রতা দরকার। অ্যাথলেটিক হলে আপনি আপনার দৌড়টা, আপনার ট্র্যাকটার উপরে একাগ্রতার দরকার আছে, তাহলে ওইটা কি মেডিটেশন নয়? আপনি বলবেন এটাই মেডিটেশন, অনুলোম বিলোম করতে হবে, তাহলে ওটা ওয়ার্ম আপ করতে হচ্ছে ওখানে। শুধু অ্যাথলেটিক যারা করছে, যারা দৌড়চ্ছে, তাদের ওয়ার্ম আপ করতে হচ্ছে একটা। যোগাতেও ঠিক আছে, যোগাতে অনুলোম বিলোম হচ্ছে, তারপর যোগা শুরু হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু মেডিটেশন মিন্স যদি আপনারা ধরে নেন যে একদম এক জায়গায় বসতে হবে, আর একদম হাত এই রকম করে রেখে চোখ বন্ধ করে যেতে হবে, সেটাও
সেটার সময় পাওয়া যায় না। সাংসারিক বন্ধনে থেকে সেটার সময় খুব কম পাওয়া যায়। আমার আলাদা কথা, আমার ছোট্ট সংসার, কোনো বার্ডেন নেই মাথার উপরে, আমি করছি, সেটা ঠিক আছে। কিন্তু সবার তো তাই নয়, সবার তো তাই নয়। সবার তো ঘরে হয়তো ছেলে মেয়ে অমুক তসুক স্বামী আরও কিছু শ্বশুর শাশুড়ি সব নিয়ে সে কী করে করবে, বা সেই শাশুড়িটা কী করবে, বা সেই শ্বশুরটা কী করবে, বা সেই ছেলেটা কী করে করবে, 10টা 5টা ওই ঘেমে নে ইয়ে করে, তখন আর এই যে এইখানটাও আমি বলবো, তখন হয়তো আর মনে রাত 11টায় ফিরে মনে হবে না মেডিটেশন করি। কিন্তু যদি আপনি রাত 11টার পরেও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ঠিক শোবার আগে রাত 12:30 থেকে 1টার মধ্যে আপনি একটু মেডিটেশন, একটু একাগ্র চিত্তে হয় বই পড়ুন, নয় গান শুনুন, নয় বসে থাকুন, অন্তত সিদ্ধারাটা সোজা করে বসা বা সবাসনে শোয়া, এটাও যদি আপনি করতে পারেন, পরের দিন যে আপনি কাজে যাবেন দেখবেন কত ফ্রেশ লাগছে। আপনি হয়তো ভাবছেন তাই হয় নাকি, 11টার সময় আসছি, সেই এসেই আবার ঘামা জামা কাপড় ধুয়ে কেচে ফ্রেশ হয়ে করতে করতে খেতে খেতেই 12টা 12:30 1টার সময় শুতে যাচ্ছি, কী করে? ঠিক শোয়ার আধ ঘন্টা আগে আপনি করুন। পরের দিন যে দেখবেন আর এইটা আর আসবে না আপনার। তাহলে মেডিটেশন ওটা নয়। মেডিটেশন অনেক রকম হতে পারে। এটাও হতে পারে, ধরুন আপনি বসেছেন কোথাও, আপনি একদিকে কিছু একটা দেখছেন বা কিছু একটা বই পড়ছেন এক হাতে, মোবাইল না, আমি মোবাইলের কথা বলছি না, হয় বই পড়ছেন বা ধরুন গান শুনছেন, আর এই হাতে, ডান হাতে, আপনি যেহেতু ডান হাতে, আমরা একটা পেজ, একটা পেন্সিল আর একটা কাগজ নিয়েছেন, দিয়ে আপনি না ভেবে কিছু আঁকছেন, না ভেবে কিছু আঁকছেন। একবার ভেবে আঁকছেন, পাতা আঁকবো, কতটা সুন্দর হচ্ছে পাতাটা, হার্ট আঁকবো, একটা পাখি আঁকবো, যে যত ভালো আঁকা পারে। আমরা আঁকা পারি না, আমরা বলবো পাতাই আঁকবো, পাতাটা আমাদের কাছে সোজা, কিন্তু একটা পাখি তো আমাদের কাছে সোজা না। যারা আঁকতে পারে, আমি তাদের কথাও বলছি এখানে, অল টুগেদারের কথা বলছি। তো সেখানে ওটাও মেডিটেশন। আপনি অফিসে, এখন তো সবই কম্পিউটারে ম্যাক্সিমাম কাজ, ম্যানুয়াল কাজ তো অনেক কমে এসছে, অফিসে কাজ করছেন, একটুখানি আপনি ফাঁকা থাকছেনই, দেখবেন আপনি একটু ফাঁকা থাকছেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, 3 মিনিট মিনিমাম বা ম্যাক্সিমাম আপনি 3 মিনিট তো ফাঁকা থাকছেন। একটা পেপার আর পেন রাখুন, ওই 3 মিনিট আপনি চোখ বন্ধ করে মানে 3বার অন্তত লং ব্রিথ নিয়ে তারপরে আপনি ভাবুন আমি একটা পাতা আঁকছি, সুন্দর করে আঁকুন। পাশে আমি একটা কিছু একটা গাছ আঁকছি, আপনি গাছটা সুন্দর করে আঁকুন। এবার চোখ খুলবেন না, তখন আঁকাটা কমপ্লিট হবে, আপনি বলবেন কমপ্লিট, লিভ ইট ইউর, মানে লিভ ইউর পেন্সিল অর পেন, দেন ইউ লুক। এটা আপনি করতে থাকুন, এটাও আপনাকে একাগ্রতা দেবে। যতক্ষণ না আপনি নিজের প্রতি অ্যাটেন্টিভ হবেন, যতক্ষণ না আপনি ফোকাসড হবেন, যতক্ষণ না আপনি একাগ্র হবেন, কনসেন্ট্রেট করবেন, ততক্ষণ আপনার কিছু হবে না। আর একটা হচ্ছে অনেস্ট থাকতে হবে। অনেস্ট থাকা কাকে বলে সেটাও আপনাকে জানতে হবে। আমি সত্যি কথা একজন আমাকে বলেছিল যে আমি, মানে ধরুন অনেক দিন আলাপ নেই মাঝখানে, তো তারপরে তার সঙ্গে আলাপ হয়েছে, তো হঠাৎ দেখছি 2-1 দিনের কথা, সে আমাকে বলছে আমি খুব অনেস্ট। আমি একটু চমকেই উঠলাম, অনেস্ট হতেই পারে, মানে এইরকম তো শুনি না, কেউ বলে না আমি খুব অনেস্ট, এটা একদম বোল্ডলি বলা আমি খুব অনেস্ট, এটাও কিন্তু একটা ব্যাপার। ভাবলাম বাবারে অনেস্ট, তো মানে হয় না যে একটা ভালো লোক পেলে। আর আমার একটু ব্যাপার আছে, আমি যেই দেখে একটু গুণী মানুষ, একটু ভালো মানুষ, একটু হ্যাঁ ধ্যান ধারণা করে, একটু বোঝে, বুদ্ধি আছে, নট ধ্যান ধারণা অনেকেই করে, পূজা অনেকেই করে, কিন্তু বুদ্ধি নেই। আমার হচ্ছে আমি তাদেরকে খুব চট করে ভালোবেসে ফেলি, যারা খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান, আমি ভালোবেসে ফেলি তাদেরকে, একদম আমি খুব ক্লোজে এসে যাই তাদের। তো মহিলা আমাকে বললেন যে আমি খুব অনেস্ট, একদম অনেস্ট আমি। তাই বললাম ও আচ্ছা, কি আর বলবো তাকে, আমি বলতেও পারছি না।
তখন আমি যাই হোক এরকম তো হলো, বলা বলি গল্প হয়ে গেল। তারপরে একদিন আমি বললাম, তার মেয়ের জন্মদিন ছিল, তো আমি আমি অনেক দিন পর আবার আমাদের কথা টথা হয়েছে, তো আমি বললাম যে তাহলে তোমার মেয়েকে আমি একটা গিফট দিতে চাই কিছু, তুমি তোমার অ্যাড্রেসটা যদি বলো। আমি গেছি, আমারই বলতে গেলে আত্মীয়র বাড়ি, আমি অনেকবার গেছি তার বাড়িতে, কিন্তু সত্যি কথা বলতে পোস্টাল অ্যাড্রেস আমার মনে নেই। তাহলে পোস্টাল অ্যাড্রেসটা যদি বলো তাহলে আমি তোমার মেয়ের জন্য একটা গিফট দেবো। তোমার মেয়ের জন্মদিন এসে সে আমাকে অ্যাড্রেস দিল না। এবার আরে না না অত দরকার নেই, আরে তুই ইয়ে কর, আরে না না তো দরকার নেই দেবার। ঠিক, সেটা ঠিক আছে, ও অ্যাড্রেসটাও দিল না। অ্যাড্রেসটা কিন্তু আমার কথা তুই হচ্ছে, অ্যাড্রেসটা কিন্তু জানা আমার পক্ষে খুব একটা কঠিন নয়, কিন্তু তখন আমার দরকার ছিল, তখন আমি জানি না পোস্টাল অ্যাড্রেস না হলে তো আমি তাকে অনলাইনে গিফট পাঠাতে পারবো না। তো পোস্টাল অ্যাড্রেস আমাকে বলল না। তখনই আমার খটকা লাগলো, কিছুদিন আগেই বললো না, আমি খুব অনেস্ট। অথচ আমি বুঝতে পারলাম পোস্টাল অ্যাড্রেস দিল না বলেই বলছি না, বিভিন্ন কথায় আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা এর মধ্যে অহং বেশি, ইগো খুব। ভেবেছে আমি তো কোটিপতি, বিশাল কোটিপতিও। আর সবাই আমার যারা ক্লোজ একটু, তারাই মানে একটু না একটু অনেকটা যাই হোক ক্লোজ, তারা জানে যে, কারণ আমি তো লুকোই না কোথাও আমার স্ট্রাগলের। আমি তো বলছি আমারটা লাইফটা একটা সুন্দর ব্লু প্রিন্ট শেখার জন্য, যে ওই অবস্থাতে থেকেও হচ্ছে। এই যে আমার আমার ছেলে গান আমার খুব ভালো লাগে, কারণ ওর গলা তো ভীষণই ভালো ছিল, এখন একটু ইয়ে হয়েছে, এখন অন্যরকম হয়েছে, কিন্তু আগে আমি বলবো আরও মিষ্টি, খুব মিষ্টি গলা ছিল, খুব ভালো সুন্দর মানে ওর গান শুনে আমি বিভোর হয়ে যেতাম, এত সুন্দর গাইতো। আর গাইবে নাই বা কেন, ও যখন আমার গর্ভাবস্থায় রয়েছে তখন আমার পুরো ফুল ফর্মে আমি আছি, তো ও তো গাইবেই। ও খুব ভালো গান গায়, খুব ভালো গান গায়। তো আমি ফেসবুকে না, মানে যেহেতু আমার ছেলের গান, তো আমি পাঠাতাম কয়েকজনকে, যারাও আবার পাঠাতো আমাকে, তাই মানে ওরা পাঠাচ্ছে তাহলে আমিও পাঠাই। তো কেউ শুনতো না, এখনো আজকেও পাঠিয়েছি, দেখুন না, এটা মিলিয়ে নেবেন আপনারা, আমি মিথ্যে বলি না, ওই রকম মিথ্যে বলার আমার অভ্যাস নেই। আজকেও পোস্ট করেছি, কেউ দেখবে না, একটা কেউ দেখেও নি এখনো পর্যন্ত, অনেকক্ষণ পোস্ট করেছি, এখনো পর্যন্ত কেউ দেখেনি, দেখলে হয়তো একজন দুজন দেখতে পারে। তো সেটা হচ্ছে কথা, যে বাবারই 47 মিনিট হয়ে গেল, কত বকছি আমি। তো আমার বলার বক্তব্যটা হলো এই, যে আমার কেন কোথায় ইয়ে হয় জানেন তো, যে আমি তো ওকে হারমোনিয়াম কিনে দিতে পারিনি, আমি তো ওকে আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের মতন আপনারা যেমন ছেলে মেয়েদের ল্যাবিস একটা ইয়ে দিয়েছেন, একটা জগতের মধ্যে দিয়ে বড় করেছেন, আমি তো পারিনি করতে, আমি তো শেখাতে পারিনি, আমি মাস্টারের কাছে নিয়ে যেতে পারিনি, আমার অপারগতা সেই জায়গায়। সেইখান থেকে দাঁড়িয়ে যে ছেলেটা এই রেঞ্জের গান গাওয়া, এই রেঞ্জ, এবং গানের জগতে তার আজকে অফিস যা, তার ওই পুরো প্রোডাকশানের ওপরে, মিউজিক প্রোডাকশানের ওপরে, কম্পোজিশনের ওপরে। তো আমার এইটা খুব ভালো লাগে, যে আমি শেখাতে পারিনি, কিন্তু ও বেরিয়ে গেছে কোত্থেকে, ও করতে পারছে। লোকের কি হয়, লোকে হারমোনিয়াম, দামি দামি হারমোনিয়াম, সেগুন কাঠের হারমোনিয়াম, অমুক তানপুরা, অমুক ওই, তাকে সময়, তাকে নিয়ে যাওয়া, তাকে নিয়ে আসা, অমুক করা, তোষুক করা, কত কিছু করে তবে সে করছে। আর আমি পারিনি, খেতে খাওয়া ঠিক মতো জোটেনি তার, কিন্তু সে গান গেয়ে গেছে। এইটা নিদর্শন বলি আমি, এইটা আমি বলি আমার ব্লু প্রিন্ট, যেটা অনেক কিছু শেখার আছে। কিন্তু কেউ শিখতে না চাইলে হিংসা করে ফেললে এখানেই তো মুশকিল হয়ে যাচ্ছে, যে এটা শিখবো না, এটা আর শেখার কি আছে, আমরা পড়লে আমরাও করতাম, সহজ নয়। অনেক মহান ব্যক্তিরা বলেছেন, আর সেই জায়গাটাই আমি ধরাতে চাই। আমি কেন বলি যে আমার কথা, আমার জীবনটাই তো একটা ব্লু প্রিন্ট, একটা শেখার একটা ছক, একটা নকশা, যে এত কষ্টেও থেকেও মানুষ হাসতে পারে,
মানুষ ব্রহ্মজ্ঞানের কথা বলতে পারে, মানুষ লোভ মোহ মদ মাৎসর্য ছাড়তে পারে। আমি বলছি না পুরো ছেড়েছি, আমি বলছি না হয় না, হবে, আমি যাচ্ছি, আমি যাব, আমাকে সে নিয়ে যাবে, তার উপর আমার ভরসা। আমি কিছু জানি না। সেই জন্য চেতনকে জাগাতে গেলে দেখতে হবে। আমি জানি আপনি যদি মনে করেন যে আপনি সব জানেন, তাহলে তো আপনি আবার শিখতে পারবেন না। আরও কিভাবে শেখা যায়? আধ্যাত্মিকতা বা রিয়েলিটি যে বুঝতে অন্তত পেরেছে জিনিসটা খায় না গায়ে মাখে, শুধু এইটুকু বুঝতে পেরেছি আমি, খায় না গায়ে মাখে, না ঝাড় দিয়ে ঘরের কোণে জমা রাখে, না মাটি কুপিয়ে বার করে, এইটুকু বুঝতে পেরেছি রিয়েলিটি, আধ্যাত্মিকতা, এইটুকু বুঝতে পেরেছি। এবং এইটুকু বুঝতে পারার জন্য তার সঙ্গে আছে আবার যে না কারুকে ধোকা দেব না, কারোর নামে ওই করবো না, কারোর নামে যদি বা রাগ ছিল বা লোভ তো আমার থাকতেই পারে না, কারণ আমার বাবাদের নেই, আমার কি করে থাকবে, মানে এটা তো তো রাগ ছিল বা মাৎসর্য আমার কোনোদিন ছিল না। কাম ক্রোধ কাম আর কি, যে হ্যাঁ চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, কাম্যতা তো ছিলই। এটা হবে, এই স্টেজে ছিলাম একটা সময়, হাততালি পড়তো, এই অভিনয় জগতে, এই ক্যামেরার সামনে, সিরিয়াল, সিনেমা, হেন তেন, সেই জগৎটার চাওয়া তো একটা সময় অবশ্যই ছিল যে আবার হব, আবার হব, আবার পারবো, আবার পারবো, কিন্তু হয়নি সামহাও। এবং তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারা, হায় হায় না করে, যে হ্যাঁ অ্যাকসেপ্ট করে নিয়েছি যে ঠিক আছে আর হবে না, আমার দ্বারা আর হবে না, বা যাই হোক, হতেও পারে, আমি সেটা জানি না, কিন্তু আপাতত কোনো রাস্তা আমি এখনো সেরকম দেখছি না, বা যাই হোক, সেটা আমি বলছি। এবার তুমি যদি ওটা না দেখতে গিয়ে হিংসা করে, তুমি কি করে করলে, তুমি কি করে, আপনি কি করে করলেন ওটা, আপনি কেন, এই দিদি আমিও আপনার মতন মাথা ন্যাড়া করেছি, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে একটা কথাতে বুঝতে পারি যে এই রিয়ালিটির আদ্যপান্ত জানে না, কিচ্ছু জানে না। সে কিছু বই পড়েছে, তার কিছু ভালো লেগেছে, ভালো লাগা তো সবার মধ্যেই আছে, সে ঈশ্বর জানে, সে ঈশ্বর মানে আকারে পুজো জানে, নিয়ম আচার করে, এটা তার জন্য ঠিক আছে, বাস, এর বেশি না। আধ্যাত্মিকতা তো সারেন্ডার ছাড়া আর কিছু জানে না। আধ্যাত্মিকতা মানে তো সারেন্ডার, সে আছে, সে দেখবে না আমার থেকে তো ওইটা ছেড়ে গেলে চলবে না, আমাকে তো ওইটাই করতে হবে, আমাকে তো ওর সঙ্গে মানিয়েই চলতে হবে, কোথাও মানাতে হবে না। যদি আমি নিজের প্রতি ফোকাসড হই, ও মানে কোথাও না মানা আর মানা এই ব্যাপারটাই থাকবে না। আমার সঙ্গে একটা কথা আমি বলতে পারি, যত খারাপ ঘটনাই, হ্যাঁ শত্রুরাই ঘটিয়েছে, এটাও কিন্তু ঠিক, কারণ তারা মাৎসর্যে পরিপূর্ণ, কলসকুম্ভ তাদের পরিপূর্ণ হয়ে আছে, এখনো টিল তারা লেগে আছে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, কিন্তু ডাইরেক্ট তাদের ফোন করা, ডাইরেক্ট কথা বলার তাদের সাহস নেই। ডাইরেক্ট, হ্যাঁ রে তুই করছিস, বা ভালো লাগছে তো, হ্যাঁ রে তোকে ভাবিনি তো যে তুই এই পথে যাবি, বা এইভাবে তোর বেড়ে উঠেছিস না। এগুলো বললে যে তারা বড় আমার থেকে বয়সে অনেক, তারা ছোট হয়ে যাবে না, তারা ছোট হয়ে যাবে, তারা লুকিয়ে আবডালে উড্ডালে দেখবে, ওকে জিজ্ঞেস করবে, তাকে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে, আমি শত্রুদের কথা বলছি তো, সব কিছুই এরাই তো আমাকে শিখিয়েছে, এদের জন্যই তো আজ আমি এখানে, এর তো নমস্য ব্যক্তি আমার, যত মেরেছে, যত চাবুকের ধার মেরেছে, তত আমি ঘুরে শিখেছি, শিখতে 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 একদম আজকে, এবার সে আমাকে, তো আমি ওই জায়গাটায় যাচ্ছি যে আমি কিছু করি না, আমাকে সে করায়, এবার আমাকে কি করে বা ওই জানে, আমি কি করে জানবো যে অনুলোম করতে হয় না, বিলোম করতে হয় না, কখন কি করতে হবে, এই ভাবে, কারণ আমি তো বই পড়িনি। আপনারা ঈশ্বরের পুজো করেন, ঈশ্বর আমার কাছে এসছে, চলো ভাই তোমাকে হাত ধরে নিয়ে যাই, এটা আপনি বিশ্বাস না করতে পারেন, সেটা আপনার ব্যাপার না, সেটা আপনি হিংসা করতে পারেন, সেটা আপনার কর্মফল, আপনার রুচি, কিন্তু এসছে সে বলেছে আমি শিব,
এই হচ্ছে তোমার অবস্থা, তোমাকে এইভাবে করা হয়েছে, সে বলেছে। সে তার থেকে তো আমি শিখেছি, তাকে প্রচুর প্রশ্ন, প্রচুর প্রশ্ন, সে প্রত্যেক দিন একটা একটা করে না মানে উত্তর দিয়েই গেছে। কারণ তখন তো পয়সা ছিল না যে খাবার পয়সা ছিল, শুধু প্রশ্ন উত্তর গান, প্রশ্ন উত্তর গান, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এই ছিল তখন আমার জগৎ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান, আর তাকে প্রশ্ন আর তার উত্তর। এটা হয় কেন, ওটা কি, এটা কে, ও কে, ও কোথায়, এ কি করে, ও কি করে, রামায়ণ, মহাভারত, গীতা, বেদান্ত, বেদ, উপনিষদ, আরো কিছু, এরও বাইরে। তখন অনেক কথা বুঝিনি, যেগুলো এখন বুঝি। ও আচ্ছা, এটা তো বলেছিল, ও হ্যাঁ এই তো দেখছি এটা, ও এটা এই জন্য বলেছিল। ও জানতো আমি দেখব, ও সবার কাছে আছে, ও এটাও বলেছে, ও সবার কাছে আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবার কাছে আছে। আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি, অন্যরা কেন পাচ্ছে না? তুমি আমার সঙ্গে বাজার যাচ্ছ, লোকেরা তো তোমাকে দেখতে পাচ্ছে না, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি? সবাই কাছেই আমি আছি, তারা নিজের মধ্যে ব্যস্ত, তাই তারা আমাকে দেখতে পাচ্ছে না। ও নিজেই নিজের রোগের কথা ভাবছে, নিজেই সমস্ত ব্যবস্থা নিজেই করার চেষ্টা করছে, তাই জন্য আমি নেই ওর কাছে। তখন আমি বুঝেছি, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার পরে, নাকি আমার ঘরে। শোন, নিয়ম, নিষ্ঠা, আচার, বিচার এগুলো পরে আসে। আগে তো আপনি আগে তো আপনি সারেন্ডার হন, আগে আপনি সারেন্ডার করুন। আমি স্কুলে ভর্তি করব না, ছেলেকে কত টাকা লাগবে না কি হবে, ছেড়ে দিন, দেখুন না সে কি করছে। আপনি শুধু ইচ্ছাটা বলে, আমার ইচ্ছা ও কিন্তু ইচ্ছাটাও যদি আপনার কুক্ষিগত হয়ে যায়, তাহলে তো সেই ইচ্ছা আপনার, ওকে চাইলে ইচ্ছাও করে দেবে, তারপর একটা বিপদও দেবে সঙ্গে পিছনে। ডেঞ্জারাস লোক, কিন্তু এটাও আমি বলে রাখছি, ডেঞ্জারাস। আমাকে এটাও বলেছিল যে ঠিক করে চাওয়া যেন ভুল না, ও আর বেশি কথা বলবে না, একটা দুটো কথা। তো আমার, যেটা আমি আজকে বলতে শুরু করেছিলাম, যে মন আর চেতন কি করে বুঝবেন কোনটা চেতন কোনটা মন? দ্রষ্টাকে কি করে জানবো? না, মনকেও দ্রষ্টার প্রতি ছেড়ে দিতে হবে। মনের সমস্ত ভাবনাকে, সমস্ত ইতিউতিকে ছাড়তে হবে আমাদের। যেই আমি ছাড়তে শিখব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ছাড়তে হবে, এই হচ্ছে ত্যাগের পথে যেতে হবে। আচ্ছা, ওকে দিয়ে দিই, ত্যাগ মানে মাছ মাংস খাবো না, ভালো অমুক করবো না, সিনেমা দেখতে যাবো না, ওই করবো না, তাই করবো না। আমি তো সন্ন্যাসী নয়, আমি তো ঘরে রয়েছি, গৃহস্থে রয়েছি, এবং আমার সেটাই দায়িত্ব। তাই আমি সবার প্রতি আমার প্রেম থাকবে। প্রেমেই তো আমি বেঁধে রাখবো সবাইকে, ভালোবাসায়, রূপে নয়, ভালোবাসায় ভোলাবো। এই যে আমার রবীন্দ্রনাথের গান, রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। সেই জন্য প্রত্যেকে নিজের প্রতি ভালোবাসা রাখুন, নিজেকে আয়না দাঁড় করান, জিজ্ঞেস করুন আমি কে। যখন আপনি ঘুমোচ্ছেন, সেই মুহূর্তটাকে ধরে আপনি ভেতরে নিজের প্রতি, ব্রহ্মাণ্ডের প্রতি একটা কোয়েশ্চেন ছেড়ে দিই, আমাকে রাস্তা দেখাও, আমি চেতনের সঙ্গে যোগ দেব, আমি চেতনকে চিনব, আমার চেতনকে জাগাও। কিন্তু বাহ্যিক রূপ নিয়ে আপনি পড়ে থাকবেন না। বাহ্যিকতা নিয়ে পড়ে থাকলে কিন্তু এদের চেনে। তাই বলবো, বারবার বলবো, প্রত্যেকদিন বলবো, ইগোকে চিনুন। ইগো রাগ, ইগো কাম, ইগো ক্রোধ, ইগো অমুক, ইগো তমুক, সব ইগো।
ইগোকে চিনতে হবে, সরলতাকে চিনতে হবে। সরল মানে বোকা নয়, বোকা সরল হলে কিন্তু মুশকিল। আপনি সরল হল, বাৎসল্য আপনার মধ্যে থাকুক, কিন্তু বুদ্ধি আপনার থাকবে। দেখবেন খুব ছোট ছোট বাচ্চারাও ওই যে পাজলগুলো খেলে দেওয়া হয় না, কি বুদ্ধি ঠিক করে ওর জানে। এবার আপনি কি করছেন, আপনি বুদ্ধিটাকে ধাক্কা মেরে দিচ্ছেন, ব্লান্ট করে দিচ্ছে। ও বাবু পেরে গেছি, বাবু পেরে গেছি, বাবু কি চালাক, বাবু কি বুদ্ধি, বাবু কি বুদ্ধি, বাবুর বুদ্ধি গণ। সোনা বাবুর বুদ্ধি, সোনা বাবুর বুদ্ধি গণ হয়ে যাচ্ছে। আপনি আপনি নিজে বুদ্ধি আছে আমার ছেলেটার, বাস চুপ, আর কাউকে না, আর কাউকে না। আগে হোক, আগে হোক, আগে হোক, লোকে দেখবে, লোকে দেখবে, লোকে দেখবে। আজকে আমি কথা প্রসঙ্গে আমার ছেলের গানের কথা বললাম, না বললে তো আপনারা জানবেন না, তাই বললাম। কারণ আমি জানি আপনারা তো নিশ্চয়ই ওর জগতের সঙ্গে যুক্ত নন। কারণ আমি ফেসবুকে দিলেও আপনারা দেখবেন না যে ওই বাচ্চা ছেলেটা কবে থেকে আজকে, মানে ও বোধহয় ওর ছোটোর থেকেই গান করে, খুব ছোটো থেকে গান করে। এবং প্রথম আমি বোধহয় ওকে গিটার কিনে দিই, তখনও বোধহয় ওর 11 বছর বয়স, 11 না 10 বছর বয়স। তখন প্রথম আমি খাট বিক্রি করে গিটার কিনি, এটাও বলে দিলাম। কারণ আমার যে ওই যে বললাম, মানে একদিনের স্ট্রাগল নয়, আমি ওর মধ্যেও আনন্দে থেকেছি। তার জন্যই তো আমি আজকে এখানে আরও 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 আমাকে নিশ্চয়ই পাখির মতো ওড়াবে, প্লেনের মতো ওড়াবে, কারণ আনন্দ। তুমি আমার প্রেম নিতে পারছো না, সেটা তোমার অসুবিধা, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার প্রেমকে নোংরা করছো, সেটা তোমার অসুবিধা, আমার কোনো অসুবিধা নেই। আমার ছেলেরা তো আমার প্রেমের দুটো বাহু, তাদের প্রতিও আমার অনন্ত প্রেম। কিন্তু হ্যাঁ, ওদের সঙ্গেই আমার একটা অ্যাটাচমেন্ট, যেটা আমি হয়তো জানি না আমরা আদৌ ছাড়াতে পারবো কিনা সেটা, কিন্তু আমি চেষ্টা করি অন্য ক্ষেত্রটা যে একটা অন্তত থাক। ওটা হয় না, কঠিন অঙ্কটা পরে করবো, আগে সোজাগুলো করে নিই। তো আমি আপনার সঙ্গে যখন মিশছি, কথা বলছি, মিশতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, আপনি মুখ সরিয়ে নিচ্ছেন, সেটা আপনার কর্মফলটা দেখছে। আমি কিন্তু সোজা সরল বাৎসল্য মনে আপনার কাছে, একটু তরকারি দেবে গো, এই একটু চা খাওয়া হতো, এটা বলার মতো দমই তো আপনার নেই। আপনি কত কুক্ষিগত করে নিয়েছেন নিজেকে। আপনি নিজের শপিং, নিজের অমুক, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের, আর মুখে হ্যাঁ হ্যাঁ সব জানি, হ্যাঁ ওটা তো খুব, হ্যাঁ ঈশ্বরই তো সব করবে। ঈশ্বর কোথায় করছে আপনার, আপনি তো করছেন। ঈশ্বর কোথায় করছে, আর কোথায় করতে দিচ্ছেন তাকে, তাকে তো দিচ্ছেনই না, আসতেই দিচ্ছেন না। আমি ওই যে বললাম সেদিন, আমি বললাম যে আপনারা তো লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, বিশেষ করে বলা হয় মানুষের মধ্যে নারায়ণ, সে নারায়ণকে তো এমনি বিচ্ছেদ করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। আমার ঘরে যেন কেউ না আসে, আমার সোফাটা যেন ঠিকঠাক থাকে, নোংরা না হয়, আমার ওই আসবে করে বসবে, এবার ইশারা করে চলে যাও। ঘরে ঘরে এটা রয়েছে, এই দিদি তুমি আসবে গো, এখন সত্যি করে চলে যাব না, 2 দিন যাব, দেখবে। আমি কি বলবো, আমি তো সরলই বলবো নিজেকে, আমার মধ্যে তো বাৎসল্য রয়েছে। আমি চলে যেতেই পারি তোমার বাড়িতে, আমাকে ডাকলেই হলো, একবার ডাকার অপেক্ষায় থাকবে, পা ফেলেই আছে, চলো চললাম। একদিন যাবো, বারবার বারবার অনেক গল্প করবো, আবার যাবো, আবার অনেক গল্প করবো, গল্প কই গল্প সেই একই না। তোমার কোনো কথা জানতে চাইবো, আমি ঘরে এসে বাবা, আরে ও তো কোথায়, ওর নামই জিজ্ঞেস করিনি। হ্যাঁ এরকম এখনো আছে, আমি নামই জানি না, ভালোই গল্প করি, নাম জানি না তার, বা তার যদি বা জানি, তার হাজব্যান্ডের জানি না, বা তার মেয়ের জানি না, বা তার জামাইয়ের জানি না, তার ছেলের জানি না, তার মেয়ের জানি, যাই হোক, আমি যার সঙ্গে গল্প করছি তারই নাম ভুলে গেছি, জানি না তার নাম কি। অনেক পরে ও আচ্ছা, ওর নাম তো এই। কারণ ওখানে নামটা উদ্দেশ্য না, ওখানে ধামটা উদ্দেশ্য না, ওখানে ও কি খাওয়ালো উদ্দেশ্য না, ওখানে কি গল্পটা উদ্দেশ্য, ওখানে ওখানে শেয়ার করাটা উদ্দেশ্য, ওখানে আমার বাৎসল্যটা খেলছে, খেলিছ এ বিশ্বলয়ে। তো এই যে কথা, গানের কথার তো যাই হোক, আজকে অনেকটা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে। তো আজকে আমি যাই, আবার কালকে আসবো।
কি আসবো, কি করে আসবো, কি নিয়ে আসবো জানি না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমার ভিউয়ার্সদের আমি ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। সেটা 6 জন হোক, 7 জন হোক, 8 জন হোক, 9 জন হোক, যারাই দেখছো তারাই, আমি জানি না তারা ছোট না বড়, তো আমার শুভেচ্ছা নিও, আমার ভালোবাসা নিও, আমার আদর নিও, আমার সব কিছু তোমরা ভালোবেসো।